জলবায়ু পরিবর্তন এই শব্দগুলো শুনলে আমাদের মাথায় অনেক কিছুই আসে, কিন্তু বাংলাদেশের জন্য এটা শুধু একটা পরিবেশগত বিপদ নয়, এটা হলো সরাসরি টিকে থাকার লড়াই। আর এই লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র কি জানেন? এর কূটনীতি। আসুন আজ আমরা এটাই দেখব কিভাবে বাংলাদেশ তার সবচেয়ে বড় দুর্বলতাকেই বিশ্বমঞ্চে নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করছে। এই একটা কথাই কিন্তু আমাদের পুরো আলোচনার একেবারে মূল ভিত্তি। যদি এই বিশ্লেষণ থেকে একটা মাত্র জিনিস মনে রাখতে চান, তাহলে সেটা হলো এই কথাটা। এটাই বাংলাদেশের জলবায়ু কূটনীতির একেবারে কেন্দ্রবিন্দু। তো প্রশ্ন হলো, কেন এটাকে টিকে থাকার কৌশল বলা হচ্ছে? কেন এই কূটনীতি বাংলাদেশের জন্য কোনো বিলাসিতা না, বরং একেবারে অস্তিত্ব রক্ষার প্রশ্ন? চলুন এর উত্তরটা খোঁজা যাক। তো সবার আগে আমাদের বুঝতে হবে এর পেছনের অবিচারটা ঠিক কী। এই সেকশনে আমরা সেই সহজ কিন্তু শক্তিশালী সমীকরণটা একটু ভেঙে দেখব, যা বাংলাদেশের অবস্থানকে বিশ্বমঞ্চে এতটা জোরালো করে তুলেছে। আচ্ছা, ব্যাপারটা দেখুন। একদিকে বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান প্রায় শূন্যের কাছাকাছি, মানে এই সমস্যা তৈরিতে তাদের ভূমিকা নেই বললেই চলে। আর অন্যদিকে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়ঙ্কর পরিণতির শিকার যে দেশগুলো, বাংলাদেশ তাদের মধ্যে একেবারে প্রথম সারিতে। মানে যারা এই সমস্যার জন্য প্রায় দায়ী না, তারাই এই সবচেয়ে ভয়ঙ্কর পরিণতির শিকার। এই চরম বৈষম্যটাই হলো আসল সমস্যা। তো এই যে সমীকরণটা, এটাই কিন্তু বাংলাদেশের পুরো আর্গুমেন্টের ভিত্তি। এক কথায় বললে আমাদের দায় কম, কিন্তু ক্ষতি সবচেয়ে বেশি। আর ঠিক এই কারণে ন্যায় বিচার চাওয়ার যে নৈতিক অধিকার, সেটা প্রশ্নাতীত। এই সহজ কিন্তু শক্তিশালী যুক্তিটাই বিশ্ব দরবারে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র। আর এই যে ভয়াবহ পরিণতির কথা বলছি, এগুলো কিন্তু কোনো বইয়ের কথা না। এগুলো হলো বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রতিদিনের কঠিন বাস্তবতা। ভাবুন একবার, সমুদ্রের উচ্চতা বাড়ছে, ফসলি জমি কেড়ে নিচ্ছে, ঘূর্ণিঝড়গুলো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে আসছে, বন্যা ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আর চাষের জমিতে লবণাক্ত পানি ঢুকে মানুষের জীবিকা নষ্ট করে দিচ্ছে। এর ফলে লাখ লাখ মানুষ তাদের ভিটেমাটি হারানোর ঝুঁকিতে আছে। আচ্ছা, তো এই ভয়াবহ বাস্তবতার মুখে বাংলাদেশ ঠিক কী করছে? তাদের কৌশলটা কি? চলুন এবার সেটাই দেখি। বাংলাদেশের পুরো কৌশলটাকে আমরা ৩টে সহজ ধাপে ভাগ করতে পারি। ১ নম্বর, তারা স্পষ্ট করে বলছে এটা কোনো দয়া দাক্ষিণ্যের ব্যাপার না, এটা হলো উন্নত দেশগুলোর নৈতিক দায়িত্ব। ২ নম্বর, তাদের মূল ফোকাস হলো অভিযোজন বা অ্যাডাপ্টেশন, মানে এখন যা ক্ষতি হচ্ছে বা হবে তার সাথে মানিয়ে নিয়ে টিকে থাকা। আর ৩ নম্বর, এই টিকে থাকার লড়াই চালিয়ে যাওয়ার জন্য যে টাকা দরকার, সেই ফান্ডিং নিশ্চিত করা। এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে, অ্যাডাপ্টেশন আর মিটিগেশন। মিটিগেশন মানে হল দূষণ কমানো, কার্বন নিঃসরণ কমানো, যা মূলত বড় শিল্পোন্নত দেশগুলোর কাজ। আর অ্যাডাপ্টেশন হল যা ক্ষতি হয়ে গেছে বা সামনে হবে সেটার সাথে মানিয়ে নেওয়া। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য বাঁচার জন্য এটাই এখন সবচেয়ে জরুরি। যুক্তিটা খুবই সোজা সাপটা। বাংলাদেশ তো একা সারা দুনিয়ার দূষণ বন্ধ করতে পারবে না, তাই না? তাহলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি? কাজ হলো নিজেদের বাঁচানোর জন্য একটা শক্তিশালী ঢাল তৈরি করা, আর সেই ঢালটাই হলো অ্যাডাপ্টেশন। এখন আমরা আসছি সম্ভবত সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। কিভাবে একটা দেশ তার সবচেয়ে বড় দুর্বলতাকেই তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে পারে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। সাধারণত আমরা কি ভাবি যে গ্লোবাল পলিটিক্সে যার মিলিটারি পাওয়ার আছে, যার টাকা আছে, সেই সবচেয়ে শক্তিশালী। কিন্তু বাংলাদেশ দেখাচ্ছে আরে না, আরেক ধরনের শক্তিও আছে। চলুন তো দেখি সেটা কি। এই শক্তিটার নাম হল নরমেটিভ পাওয়ার বা নৈতিক শক্তি। মানে আপনার কাছে যখন মিলিটারি বা টাকা নেই, কিন্তু আপনার পক্ষে একটা শক্তিশালী নৈতিক যুক্তি আছে, তখন আপনি সেই যুক্তিটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে সারা দুনিয়ার মতামতকে প্রভাবিত করতে পারেন। বাংলাদেশের ক্ষেত্রে তার জলবায়ু ঝুঁকি আর ন্যায় বিচারের দাবিটাই হল সেই নৈতিক শক্তি। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? হার্ড পাওয়ার মানে মিলিটারি বা ইকোনমির দিক থেকে বাংলাদেশ হয়তো ততটা শক্তিশালী না, কিন্তু নরমেটিভ পাওয়ার বা নৈতিক শক্তির দিক থেকে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে। তারা নিজেদের এই ঝুঁকিটাকেই কাজে লাগিয়ে বিশ্ব বিবেকের দরজায় কড়া নাড়ছে, আর এটাই তাদের সবচেয়ে বড় কূটনীতিক চাল। আচ্ছা, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই সেকশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা কয়েকটা মেমোরি ট্রিক্স দেখব, যাতে পুরো বিষয়টা আপনার মাথায় একেবারে গেঁথে যায়। প্রথম মেমোরি ট্রিগারটা হল টিকে থাকা বা সার্ভাইভাল। যখনই বাংলাদেশের জলবায়ু কূটনীতির কথা ভাববেন, সবার আগে এই শব্দটা মাথায় আনবেন। আর এর সাথে মনে রাখার সূত্রটা কি? সূত্রটা হল এই ভয়াবহ দুর্বলতা থেকেই জন্ম হয়েছে এই শক্তিশালী কূটনীতির। দুর্বলতাই এর উৎস। দ্বিতীয় মেমোরি ট্রিগার,
ন্যায় বিচার বা ইকুইটি এটাই বাংলাদেশের যুক্তির মূল ভিত্তি। আর এর সূত্রটা তো আমরা আগেই দেখেছি, যেটা ভোলা যাবেই না। কম নিঃসরণ কিন্তু অনেক বেশি প্রভাব, এই দুটো মিলেই জন্মায় ন্যায় বিচারের জোরালো দাবি। আর এই স্লাইডটা হলো আপনার ফাইনাল রিভিশন ড্যাশবোর্ড। এক নজরে পুরো বিষয়টা দেখে নিন। নিঃসরণ খুবই কম, ঝুঁকি মারাত্মক বেশি, অগ্রাধিকার অবশ্যই অ্যাডাপ্টেশন, মূল দাবি জলবায়ু ন্যায় বিচার ৮ টাকা, আর কৌশল সবার সাথে মিলে জোট তৈরি করা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় সবার জন্য। বাংলাদেশের এই লড়াইটা আমাদের একটা বড় জিনিস নিয়ে ভাবতে শেখায়। বিশ্ব রাজনীতিতে কি আসলেই নৈতিকতার শক্তি, ন্যায় বিচারের শক্তি শেষ পর্যন্ত টাকা আর ক্ষমতার শক্তিকে হারাতে পারে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।